সম্প্রতি ওসমান হাদিকে গুলি করে হত্যা করায় বাংলাদেশের সমস্ত মানুষের মনে শোক দুঃখ ছেয়ে গেছে। তো আল্লাহ যেন ওর আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করুন। তো এই প্রসঙ্গে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে রাষ্ট্রের দায়িত্ব, কর্তব্য এবং নিরাপত্তা নিয়ে এই বিষয়গুলির দিকে আমরা সহজে বেশি নজর দেই না। যুগে যুগে যত বিপ্লব হয়েছে বিভিন্ন দেশে এবং মুক্তিযুদ্ধ মতো হয়েছে, সব সময় দেখা গেছে যে যুদ্ধোত্তর কালে বা বিপ্লবোত্তর সময়ে বেশিরভাগ সময় বিপ্লবী নেতাদের উপর নানা রকম অ্যাটাক এসছে, ওদেরকে হত্যা করা হয়েছে বা হত্যার চেষ্টা করা হয়েছে। যুগে যুগে এটা হয়েছে। আমাদের বাংলাদেশেও স্বাধীনতার পরপরই অনেক নেতাদেরকে মারা হয়েছে, বুদ্ধিজীবীদেরকে মারা হয়েছে। কারণ পরাজিত শক্তিটা বসে থাকবে না, রাইট? সেটা দেশীয় পরাজিত শক্তি হোক, বিদেশি হোক, যারাই হোক, যখন মানুষ পরাজিত হয় তাদের মধ্যেও হিংস্রতা থেকে যায়। তা আমাদের রিসেন্ট যে বিপ্লব হয়েছিল, তো সেখানে যারা সমন্বয়ক ছিল, সেটা ছাত্র সমন্বয়ক হোক বা যারা অন্যান্য কঠিনভাবে এটাতে অংশগ্রহণ করেছিল, নিজেদের ভয়েসকে রেইজ করেছিল সবসময় বক্তৃতা বিবৃতি দিয়ে, বিপ্লবের আগে, বিপ্লবের সময় বা বিপ্লবের পরে। তো অবভিয়াসলি এত বড় একটা সরকার পতনের পরে এই সমস্ত নেতাদেরকে তো একদম ছেড়ে দিবে না, এরা সবসময় টার্গেট লিস্টে থাকবে, রাইট? তো রিসেন্টলি আমরা পত্রপত্রিকায় দেখেছি যে শুধু ওসমান হাদিকেই মারতে চায় নাই, আরও অন্যান্য ছাত্র সমন্বয়ক বা যারা এই সমস্ত বিপ্লবে অংশগ্রহণ করেছিল তারাও লিস্টে নাম আছে। এবং এটা অবভিয়াস, ডেফিনেটলি ইট ইজ এক্সপেক্টেড যে এই সমস্ত লোকদেরকে ছেড়ে দিবে না। বলছি না যে সবসময় বড় নেতারাই ওদেরকে টার্গেট করবে, বিদেশিরাই টার্গেট করবে, তা নয়। দেশীয় ছোটখাটো নেতারাও হিংসার বশে, বিদ্বেষের বশে কিছু করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এত বড় বিপ্লব হয়ে গেল, আমরা জানি কারা বিপ্লবী নেতা ছিল, চিহ্নিত বা যাদেরকে আইডেন্টিফাই করা যায় না, বা ইনফ্লুয়েন্সার যাদেরকে আমরা জানি। তো এই সমস্ত মানুষের লাইফে এরকম হত্যার চেষ্টা বা হত্যা করা হবেই, এটা জানা কথা, রাইট? তো আমাদের যে এখন ইন্টারিম গভর্নমেন্ট, ওখানে উপদেষ্টা মণ্ডলী, আমাদের দেশগুলি বা যে কোনো দেশেই সরকারের উচ্চ পদে যারা থাকে, সরকারি লোকজনদেরকে যথেষ্ট সিকিউরিটি দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। এখন যেহেতু বিপ্লব হয়েছে মাত্র 1-1.5 বছর হয়েছে, এখনো পরাজিত শক্তিও পুরোপুরি মেনে নেয় নেই, দেশে সুষ্ঠু গভর্নমেন্ট হয় নাই এখনো। তারপরে যে কোনো জিনিস হয়ে গেলে ইট টেকস টাইম টু সেটেল ডাউন, রাইট? তো সেই ক্ষেত্রে এই সমস্ত নেতাদেরকে, সেটা ছাত্র নেতা হোক, রাজনৈতিক নেতা হোক, সামাজিক নেতা হোক, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হোক, রাষ্ট্রের একটা দায়িত্ব আছে এদের নিরাপত্তার ব্যবস্থা করা। এখন বলছি না যে সবসময় খুব ভিজিবল সরকারিভাবে ওরকম প্রোটেকশন দিতে হবে, বাট এই সমস্ত নেতাদেরকে সরকারিভাবে কিছু প্রোটেকশন দিতে হবে এবং বেশ একটা রিজনেবল টাইম পর্যন্ত দিতে হবে, যেন অন্যরা ওদেরকে ইজি টার্গেট বানাতে না পারে। এখন ধরেন যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, বেশিরভাগই বিভিন্ন জায়গা থেকে এসছে, ওদেরকে হায়ার করা হয়েছে। ওদের উপর যতটা না ক্ষোভ, তার থেকে বেশি ক্ষোভ থাকবে যে সমস্ত মানুষ বিপ্লবে সহায়তা করেছিল, বিপ্লবটা ঘটানোর চেষ্টা করেছিল, বিপ্লবকে ইনফ্লুয়েন্স করেছিল, আগের গভর্নমেন্টকে হটানোর চেষ্টা করেছিল। তো সেই মানুষগুলিকে আপনি এত সহজে তো ছেড়ে দিবে না, রাইট? সেটা ছোট ছোট পাতি নেতা হোক, বড় নেতা হোক, দেশি হোক, বিদেশি হোক, ওরা সবসময় টার্গেটের মধ্যে থাকবে। অ্যাটলিস্ট শুরুর দিকে একটা রিজনেবল টাইম পর্যন্ত থাকবে, কারণ মানুষের যে হিংস্রতা, ক্ষোভ, সেটা শুরুর দিকে যতটা থাকে, ওভার টাইম আস্তে আস্তে সেটা কমে যায়। এখন 1-1.5 বছরে তো ওই ক্ষোভ যাবে না। তা এখন আমাদের উপদেষ্টা মণ্ডলী, ওনারা, ওনাদের যত লোকজন আছে, সবাই যত সেফটি সিকিউরিটি নিয়ে চিন্তিত, এই লোকগুলি, এই নেতাগুলির সেফটি সিকিউরিটি অ্যাকচুয়ালি ওদের থেকে আরো বেশি দরকার। এখন একটা বলবেন যে বিপ্লবোত্তর কালে বা রিসেন্টলি হয়তো মতাদর্শের পার্থক্য দেখা দিছে বা ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে, একে পছন্দ করে না, ওকে পছন্দ করে না, ইট ক্যান হ্যাপেন। আপনি মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে তখনও নানা রকম ডিফারেন্স অফ ওপিনিয়ন দেখা দিয়েছিল, রাইট?
কারণ যারা বিপ্লব করে, যুদ্ধ করে অ্যাক্টিভলি, তাদের এক ধরনের ধ্যান ধারণা থাকে, একটা বিপ্লবী ভাব থাকে, ওরা সব উল্টায় ফেলতে চায়, চেঞ্জ করে ফেলতে চায়। আবার কিছু মানুষ আছে ঠান্ডা মাথার, যারা মনে করে যে আমাদের এখন বিগার পিকচার দেখতে হবে, দেশকে একরকম ভালোভাবে শাসনের ব্যবস্থা করতে হবে। সো কারোই দোষ নাই। সরকার এক ধরনের চিন্তা করবে দেশে স্থিতিশীলতা আনার জন্য, লং টার্ম চিন্তা করবে। বিপ্লবীরা একটু বেশি চায়, ওদের শরীরের মধ্যে বিপ্লবী রক্ত আছে, অবভিয়াসলি সেজন্য বিপ্লব হয় বা যুদ্ধ হয় এবং যুদ্ধে জয়ীও হয়, ওরা জান দিতেও রাজি থাকে। তো দুই পক্ষেরই পয়েন্ট আছে। তো সেই জন্য এই সমস্ত নেতারা বিপ্লবোত্তর কালে যদি মনেও হয় যে হ্যাঁ ওরা এখন সরকারের সাথে মিলতেছে না, বড় বড় পার্টির মতাদর্শের সাথে মিলতেছে না, ইট ইজ অবভিয়াস, রাইট? যেটা বললাম, বিপ্লবী, আপনার মধ্যে বিপ্লবী ভাব আছে বলেই তো আপনি জান দিতে রাজি থাকেন। আপনার যে কেউ জান দিতে রাজি থাকে না, ইভেন বড় বড় দলের নেতারাও দিবেন না, ওরা বড় কথা বলবে, বাট দে আর নট গোয়িং টু বি ইন দি ফ্রন্ট লাইন। তো এখন এদেরকেও একটু সহ্য করতে হবে। এখন ওরা বিপ্লব করে জানবাজি রেখে এসব করেছে, এখন ওদের হয়তো আরো বড় বড় আশা আছে, সেটা হচ্ছে বিপ্লবী আশা। আর সরকারের দায়িত্ব হচ্ছে যে আপনার ব্যালেন্সিং করা, যে হ্যাঁ দেশের উন্নয়নের জন্য, লং টার্মের জন্য, স্থিতিশীলতার জন্য। সো অবভিয়াসলি বোথ পার্টিজ হ্যাভ পয়েন্ট, বাট মাই পয়েন্ট ইজ যে আপনারা ক্ষমতায় থেকে শুধু আপনাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করলে হবে না। যেই মানুষগুলির হাত ধরে এই বিপ্লব হয়েছিল, যেই মানুষগুলির হাত ধরে দেশে একটা নতুন স্বাধীনতা এসছে, আই এম জাস্ট সেইং স্বাধীনতা, হোয়াট এভার ইট ইজ, কিন্তু একটা অরাজকতা বা এগুলির থেকে মুক্তি পেয়েছে, সেই সমস্ত লিডারকে regardless of their current position, status, opinion, whatever they are doing now, আমাদের রাষ্ট্রের একটা দায়িত্ব, কর্তব্য হচ্ছে যে এই মানুষগুলিকে প্রোটেকশন দেয়া। আপনি ওরা যখন বাইরে যাচ্ছে, যখন মিছিল মিটিং করতেছে, যেখানে সেখানে যাচ্ছে, আপনার কিছু সরকারি ফোর্সকে রাখতে হবে ইনভিজিবল, যেন ওরা মিনিমাম প্রোটেকশনটুকু এদেরকে দেয়, যাতে এরকম মোটরসাইকেলে করে এসেই কেউ গুলি মেরে পালিয়ে না যেতে পারে। বা ওরা যখন জানবে যে এদের জন্য স্পেশাল সেফটি সিকিউরিটির ব্যবস্থা করা আছে, গোয়েন্দা বাহিনী নজর রাখতেছে, তখন মানুষ এত প্লেইনলি এসে মারার চিন্তা করবে না, কেমন না? একটা হচ্ছে প্লেইন একটা অর্ডিনারি ম্যান, আর একটা হচ্ছে যে আপনার সিকিউরিটি আছে, তখন তো ভিন্ন চিন্তা ভাবনা হবে। তো সেই জন্য বলছি যে সরকারের দায়িত্ব কর্তব্য আছে, জাস্ট বিকজ দে আর ডুইং সামথিং ডিফারেন্ট, অর ইভেন দে আর পারসুইং দেয়ার ওন এজেন্ডা অর পলিটিক্স অর হোয়াট এভার অ্যাম্বিশন দে হ্যাভ, but let's not forget their contribution to the revolution, তারপর their contribution, যে তাদের কারণেই আজকে এই দেশ আবার একটু স্বাধীন হয়েছে। আপনারা সবাই সরকারে আছেন, ক্ষমতায় আছেন, নতুন নতুন কিছু করার চেষ্টা করতেছেন। তো সেই জন্য দল মত নির্বিশেষে এবং তাদের বর্তমান আদর্শ, মতাদর্শ, ওদের পলিটিক্যাল ভিউজ, হোয়াট এভার দে আর ডুইং নাও, আপনারা ওদেরকে প্রোটেকশন দিতে হবে, সরকারিভাবে দিতে হবে। আইডেন্টিফাই করেন কারা ইনফ্লুয়েন্সার ছিল সেই সময়। বেশিরভাগ ইনফ্লুয়েন্সার যারা এখনো ধরেন বড় বড় কথা বলতেছে বিপ্লবের পক্ষে, দেশে নতুন কিছু ঘটানোর পক্ষে, এই সমস্ত মানুষগুলি আছে বলেই সময় সময় দেশে যুদ্ধ হয়, বিপ্লব হয়, বড় বড় রকমের চেঞ্জ হয়। তো এদেরকে আগে যেমন বলেছে ভালো লেগেছে, এখন বলতেছে ভালো লাগতেছে না, না লাগলেও এদেরকে প্রোটেকশন দিতে হবে, ওদেরকে কিছু ফ্রিডম অফ স্পিচ দিতে হবে। আর যদি সেটা না করেন, এই বিপ্লবই কিন্তু শেষ না, এই যুদ্ধই শেষ না। 71 সনেও আমরা স্বাধীন হয়েছিলাম, সেই স্বাধীনতার পরেও আরো কত বিপ্লব করতে হয়েছে, কত আপনার বিভিন্ন সরকারকে হটানোর জন্য আন্দোলন করতে হয়েছে। ভবিষ্যতে যে হবে না তা না, ইট উইল কন্টিনিউ টু হ্যাপেন। তো সেই সময়ও আমরা এই সমস্ত ধরনের মানুষকে দরকার হবে, যাদের মধ্যে বিপ্লবী রক্ত আছে, যারা কথা বলতে ভয় পায় না, যারা আপনার জান বাজি রেখে যে কোনো জিনিস বলতে পারে, করতে পারে। তো এরা আছে বলেই আমরা স্বাধীনভাবে, শান্তিপূর্ণভাবে ঘুমাইতে পারি, চলতে পারি। তো সরকারের কাছে আবেদন হচ্ছে যে শুধু নিজেদের নিরাপত্তা দেখলে হবে না, আপনাদের থেকে এদের নিরাপত্তা বেশি দরকার। কারণ আপনাদের থেকে এদের উপর পরাজিত শক্তির বা অন্যান্য যারা এখন কম্পিটিটিভ রাজনীতি করতেছে, তাদের সবারই ক্ষোভ আছে। তো সেই জন্য এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, সরকারিভাবে এদেরকে প্রোটেকশন দিতে হবে।